ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে তুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে। মা বলল কোনো কাজে বাইরে কোথাও যাচ্ছে। আমিনা একটু অবাক হলো। এই এত বছরে হাজেরা কখনোই কোথাও যায়নি প্রয়োজন ব্যতীত, আর কোথাও গেলেও নুবার কলেজে পর্যন্ত। তবে আমিনা বেগম বেশি ঘাটল না। নুবা পা বাড়িয়ে ছাদের দিকে এগিয়ে গেল। আমিনা বেগম পিছন থেকে সরল চোখে তাকিয়ে রইলেন। পরপর ঈশিতা বলে উঠল, আম্মু, এদিকে আসো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। নুবা যেতে যেতে অনুভব করলো আরাফ তার ছিল এক সময়, এখন অপরিচিত ব্যতীত কেউ না। হাজেরা কিছুটা অদ্ভুতভাবে আশেপাশে তাকিয়ে আছে। এই স্থান আগে এমন ছিল না। এখন সব জায়গায় বাড়ি গাড়ি বিল্ডিং উঠে একাকার। কত বছর পর এখানে আসা, আশেপাশে চিনাই যাচ্ছে না। হাজেরা তাও অনেক কষ্ট করে চিনা জানা বাড়ি খুঁজে বের করলো, যেগুলো এখন টিন সেট থেকে বিল্ডিংয়ে পরিণত হয়েছে। হাজেরা যে এক বাড়ির কলিং বেল চাপলো। পরপর এক যুবক বিল্ডিং থেকে বের হয়ে আসলো। হাজেরাকে দেখে সালাম দিয়ে বলল, জি আন্টি, কাউকে খুঁজছেন? হাজেরা কিছুটা বিব্রত নিয়ে বলল, এখানে সাইফারা থাকতো না? যুবক মুচকি হেসে বলল, হ্যাঁ আন্টি, আমি ওর হাজব্যান্ড। হাজেরা মলিন কণ্ঠে বলল, সাইফার আম্মু আছে, থাকলে একটু ডাক দিয়ে দাও বাবা। যুবক নিরাশ হয়ে বলল, দুঃখিত আন্টি, ওর আম্মু গত বছরই মৃত্যু হয়েছেন। আপনি কি হন ওনার? ভেতরে আসুন। না না বাবা, থাক। সাইফাকে ডাক দেব? হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দরকার নেই, ওকে বলিও হাজেরা আন্টি এসেছিল, নুবার মা, যদি চিনে। আচ্ছা, আজ আসি বাবা, ভালো থেকো। হাজেরা ওখান থেকে বের হয়ে গেল। সাইফা হাজেরাকে চিনবে কিনা সঠিক নয়, কারণ কত বছর আগে প্রতিবেশী ছিল। এখন কি চিনবে? নুবা রেলিংয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবকিছু কেমন ছন্ন ছাড়া লাগছে। মনে হচ্ছে কিছুই ঠিক নেই। সবকিছুই ঠিক ছিল, তবে এই বাড়ির দুই ছেলের জন্য সব পরিবর্তন হয়ে গেল। নুবার ভাবনার ভেতরে আরহাম তার পিছনে এসে দাঁড়ালো। অনেকটা সময় ধরেই সে এখানে এসেছে, তবে নুবাকে এভাবে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে সেও কিছুটা অবাক। আরহাম নুবার অতি নিকটে যেয়ে অবস্থান করলো। পরপর নুবার ঝুঁকে নুবার দুই পাশে হাত রেলিংয়ে রাখলো। তবে নুবা কিছুই আন্দাজ করতে পারল না। আরহামের পদক্ষেপ এতটাই তীক্ষ্ণ যে নুবা আজ পরিমাণ অনুভব করতে পারল না। নুবা চুলগুলো একপাশে খোপা করে রেখেছে। ডান কানের পিছনে ক্ষত কিছুটা শুকিয়ে গেলেও জ্বলজ্বল করছে। আরহাম এত সময় নিজের নিঃশ্বাস বন্ধ করেছিল, যার ফলে অনাকাঙ্ক্ষিত ব্যতীত অর্থাৎ নুবা কোনো কিছুই অনুভব করতে পারল না। কিন্তু পরপর এক কাণ্ড ঘটিয়ে বসল আরহাম। নুবার কানের পিছনের ক্ষত অংশে ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো। তার গরম নিঃশ্বাস নুবার কাঁধে যেয়ে পড়ল। চোখ বন্ধ করে থাকা নুবার ভুরু কুঁচকে আসলো। কিছুটা ভয় পেয়ে গেল। এখন প্রায় দুপুর। মার থেকে শুনেছে এই সময় ছাদে নাকি জিন পরি আনাগোনা থাকে। ভয় পাবে এটাই স্বাভাবিক। নুবার শরীর শিরশির করে উঠল। কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলল, কে কে? আরহাম উত্তর দেওয়ার বদলে নুবার ক্ষতস্থানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নুবা মাথা নিচু করে তাকাতেই দেখল তার হাতের দুই পাশে আরো দুটো হাত। এবার সে বুঝতে পারল ভূত জিন না, এটা কোনো অসভ্য মানুষ। নুবা এক ঝটকায় পিছনে ঘুরল। তবে আরহামকে নিজের এত নিকটে দেখে চমকে উঠল। পিছনে সরতে নিলেই ছাদের রেলিংয়ে বেঁধে পড়ে যেতে উদ্যত হলো। তবে আরহাম নুবার এক হাত চেপে ধরে তাকে সোজা হয়ে দাঁড় হতে সাহায্য করল। নুবা কোনো মতে নিজের ব্যালেন্স ধরে রেখে আরহামকে সজোরে ধাক্কা দিয়ে সিটকে দূরে সরে গেল। আরহামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে এক আঙুল তুলে তাকে শাসিয়ে বলল, আপনি কি করছিলেন? আরহাম নুবার চোখের দিকে তাকিয়ে শান্ত এবং স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি তো বলেছিলে
আঘাতপ্রাপ্ত স্থানে আদর করলে জখম তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সেটাই চেষ্টা করছি। আদারওয়াইজ আমি তোমার হাজব্যান্ড না, নাহলে সব জায়গায় মলম স্বরূপ আদর ছুঁয়ে দিতাম। তবে দৃশ্যমান জায়গাগুলোতে দিতে ক্ষতিকে তোমার কথাগুলো তোমার মতোই তুলতুলে। আই লাইক ইট। আরহামের কথা শুনে নুবার মাথা ঘুরে আসলো। মনে হলো কোনো 4 থেকে 5 বছরের বাচ্চা কথাগুলো বলল, যার ভেতরে কোনো জ্ঞান বুদ্ধি নেই, না আছে বিবেক, না আছে লাজ লজ্জা। ভাগ্যিস এতটুকু বোঝে হাজব্যান্ড ব্যতীত এভাবে কাউকে স্পর্শ করতে পারবে না, না হলে দেখা যেত উল্টাপাল্টা কিছু করে বসছে। নুবা পরিস্থিতিটুকু কিভাবে নেবে সে নিজে অনুমান করতে পারল না। রেগে যাবে, নাকি সরে যাবে, নাকি আমিনা বেগমকে ডেকে বিচার দেবে। নুবার ভাবনা চিন্তার ভেতরে আরহাম আবারও রেলিংয়ে 2 হাত রেখে নুবার দিকে নিষ্পাপ দৃষ্টিতে তাকালো। নুবার প্রচন্ড ভয় হলো। যেভাবে তাকিয়েছে মনে হচ্ছে এখনই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। তার উপর সেদিন নাক ফাটিয়েছে, আজ যদি সেই প্রতিশোধ নিতে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। তবে আরহামের এরকম কোনো উদ্যোগ দেখা গেল না। নুবা তার দিকে মাথা উঁচু করে তাকিয়েছে, কারণ আরহাম তার থেকে বেশ খানিকটা লম্বা। এদিকে আরহাম নুবার গলার কালচে দাগের দিকে কিছু সময় তাকিয়ে থেকে এগিয়ে গেল। নুবা হতভম্ব হয়ে চোখ মুখ খিচে নিল। পরপর আরহামের শার্ট এক হাত দিয়ে চেপে ধরে বিচলিত কণ্ঠে ব্যস্তভাবে বলল, ধাক্কা দিবেন না, দিবেন না, প্লিজ প্লিজ। আমি পড়ে গেলে আপনাকে কিন্তু সাথে নিয়ে পড়বো। কিন্তু আরহামের এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। সে বরং নুবার আঘাতপ্রাপ্ত স্থানে নিচের গাল ছুঁয়ে ঠোঁট ছোয়ালো। আরহামের খোঁচা খোঁচা দাড়ি নুবার গলায় লাগতেই নুবা হকচকিয়ে উঠল। পরপর এরকম একটা পরিস্থিতি দেখে নুবা নিজেও বেশ অবাক, সাথে হতভম্ব হয়ে গেল। সেকেন্ড খানিক পেরোতেই নুবার শরীরে কাঁটা দিল। রাগে ঘৃণায় গা গুলিয়ে আসলো। আর কিছু ভাবার প্রয়োজন বোধ করল না সে। আরহামের বুকে ধাক্কা দিয়ে থেকে কিছুটা দূরে ঠেলে দিলই। অতপর ডান হাতে দিয়ে আরহামের বাম গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। নুবার ভীতু চোখ দুটোর আগে রূপান্তরিত হলো। নুবা প্রায় উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, অসভ্য, নির্লজ্জ, চরিত্রহীন লোক কোথাকার। ভাব এমন যেন কিচ্ছুই বোঝে না, অথচ 30 বছরের বুড়া লোক, বেয়াদব, কোনো কমন সেন্স নেই। বলেই রাগে ফুঁসতে লাগলো নুবা। তার মনে হলো এদের রক্তই ভালো না, সব কয়টা চরিত্রহীন। মাঝে মাঝে নুবার বিশ্বাস করতে কষ্ট হয় এই দুটো আহাম্মক বেয়াদব হারুন মির্জার সুপুত্র। থাপ্পড়টা ততটাও লাগেনি আরহামের, তবে হঠাৎ এমন হওয়ায় সে ডান দিকে ঝুঁকে গেল। নুবার চেঁচানি শুনে চোখ উল্টে রাগি চোখে তার দিকে তাকালো। নুবার আগে হিসফিস করতে করতে বলল, আমার ধারে কাছেও আসবেন না আপনি। আর কতবার বলবো? আরহাম বড় একটা শ্বাস টেনে নুবার দিকে তাকালো। নুবা রাগি চোখে একবার আরহামের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। আর মনে মনে ভাবলো, এই বাড়ি একবার ছেড়ে দিতে পারলে বাঁচি। অসহ্য। আশ্চর্যজনকভাবে নুবা ছাদ পার করার আগেই আরহাম নুবার বাম হাতের কবজি ধরে টেনে নিজের সম্মুখে নিয়ে আসলো। নুবা আরও তেতে উঠল। একটু একটু ভয়ও হলো। থাপ্পড় মেরে দিয়েছে, আল্লাহ জানে এবার কাঁধে তুলে নিচে না ছুঁড়ে মারে। আরহাম নুবার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আমাকে আপনি বয়স নিয়ে খোঁটা দিলেন? তা কোন দিক দিয়ে আমাকে বুড়ো মনে হয়? নুবার মুখ বিকৃত হলো। ভাঙা শব্দে বলল, সব সব দিক থেকে আপনি বয়স চূড়া, বুঝলেন? বোঝা যায় না তাই কি? আমি তো জানি বুড়ো লোক। তাই নাকি? হাত ছাড়ুন, না হলে চাচিকে ডাক দিব। আপনার চাচি আমার কি করবে? নুবা হাত ছাড়াতে ছাড়াতে বলল, লজ্জা করে না আপনার আমার সামনে দাঁড়াতে, নির্লজ্জ লোক? ইদানিং অনেক কথা বলছেন, তবে ভাববেন না আমি ছেড়ে দেব। একদিনে সবকিছুর উসুল উঠিয়ে নেব। নুবা শুকনো ঢোক গিলে বলল, আমি থাকলে তো আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যাব, বুঝলেন? তাই অন্ততপক্ষে এই কয়েকদিন আমাকে শান্তিতে থাকতে দিন। নির্ঘাত আপনি আয়রার পাপা, না হলে আমি আপনার নামে কেস করতাম। আপনার ভাগ্য ভালো। আরহাম নুবার কথায় ঠোঁট হেলিয়ে হাসল। নুবা ভুরু কুঁচকে ফেলল। সে কি হাসির কথা বলল? আরহাম নুবার হাত ছেড়ে দিল। নুবা আর এক মুহূর্ত দেরি না করে ছাদ থেকে দুটো লাফ দিয়ে পালিয়ে গেল। নুবা ছাদ থেকে যেতেই আরহাম থাপ্পড় মারা স্থানে 2 আঙুল ছুঁয়ে বাঁকা হাসল। এত সহজে চলে যাবে? এটা কি আদৌ সম্ভব? আরহামের মুখের ভাব পরিবর্তন হলো। শার্টের সামনের দুটো বোতাম খুলে শার্টের হাতা গুটিয়ে নিল।
পরপর বিছানার চুলগুলো এক হাত দিয়ে পিছন দিকে ঠেলে বিড়বিড় করে বলল, বিচ্ছু, তবে ভালো, কিন্তু আফসোস খারাপ মানুষের হাতে পড়ে গেল। এত তেজ, এত সহজে ছেড়ে দেব? ইস, বাট একটু ছাড় পাওয়ার অধিকার। ওকে আঘাত করা বারণ, ও আমার মেয়ের ক্ষুধা নিবারণের কারণ। পরপর আরহাম নিজের ঠোঁট এক আঙুল দিয়ে স্পর্শ করে নিজের দুই হাতের দিকে তাকিয়ে মুচকে হাসল, যেন সেদিন হসপিটালে নুবার কোমর ধরে এতটুকু বুঝতে পেরেছিল। বলিষ্ঠ হাতের নিচে ছোট্ট শরীরটা পিষে ফেলতে মিনিট খানেক সময় লাগবে না। তবে সে এমন কিছু কি করবে? হাজিরা শরবতের গ্লাস টেবিলে রেখে হাসল। সামনে বসা মহিলা মৃদু কণ্ঠে বলল, এত বছর পর? আমি তো ভেবেছিলাম আর কখনোই তোমার সাথে দেখা হবে না। তা হঠাৎ করে এই প্রতিবেশীর কথা মনে পড়ার কারণ? হাজিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আসলে মানুষ স্বার্থপর তাসলিন ভাবি, বুঝলেন তো? এই যে আজ আমার দরকারে আমি আপনাদের দুয়ারে। তাসনিন হেসে বলল, তা নুবা কোথায়? ওকে আনোনি? কত বড় হয়েছে ও? আলহামদুলিল্লাহ, বিয়ের বয়সী, এবার এইচএসসি দেবে। তাসনিন হালকা নাস্তার প্লেট হাজিরার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার তানিয়ার এইচএসসি পাশ করার পরে বিয়ে দিয়ে দিয়েছি। 8 মাসের একটা ছেলে আছে, ভীষণ সুখে আছে তারা। হাজিরা হেসে বলল, তা তো ভালো। অনেক বছর পর এদিকে আসলাম, এসে তো আমি অবাক। সব বিল্ডিং উঠে গেছে, চিনতেই পারিনি। হ্যাঁ, আল্লাহর রহমে 2 ছেলের কষ্টে আর তোমার ভাইয়ের সাধনার ফল। এখন 2 তলা, কয়দিন পরে 3 তলা ফাউন্ডেশনের ধরে ফেলবো। যাক, ভালোই। তা সাইফার আম্মা নাকি মারা গেছে? তাসনিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুঃখী কণ্ঠে বলল, হ্যাঁ, আর বলো না, খুব ভালো মানুষ ছিল। এত তাড়াতাড়ি কেন যে এমন হলো? মেয়েটার যে অবস্থা হয়েছিল, তাই সাইফাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছি। বেশিরভাগ সময় এখানেই থাকে। ও, তাসনিন কিছু সময় চুপ থেকে বলল, তা বললে না যে এতদিন পর হঠাৎ এখানে? হাজিরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালো একটা ঘর খুঁজতে এসেছিলাম, তবে এসে দেখি সব পরিবর্তন। হঠাৎ ঘর খুঁজছো যে? ভাইজানের মৃত্যুর পর তো ওনার মালিক তোমাদের দায়িত্ব নিয়েছিল। ওই যে কি নাম জানি, হ্যাঁ, হারুন মির্জা। খুব ভালো মনের মানুষ। আমার বড় ছেলেকে বিদেশে চাকরি দিতে সাহায্য করেছিল, জানোই তো। হাজিরা কি বলবে বুঝতে পারল না, চুপ রইল। এই এরিয়া পুরোটাই ভেতরের হারুন মির্জার নাম মানুষটাকে সবাই চেনে। কেউ না কেউ কোনোভাবে তার দ্বারা উপকৃত হয়েছে। মাঝে মাঝে লোকে বলে রাজনীতি করতে, সবাই তাকেই ভোট দিবে, কিন্তু হারুন মির্জার এইসবে কোনো আগ্রহ নেই। হাজিরাকে চুপ থাকতে দেখে তাসনিন বলে উঠল, কি হলো হাজেরা? হাজিরা নিজের হুঁশে ফিরে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আসলে অনেক বছর হলো তাদের ঘাড়ের উপরে চেপে আছি, তাই এবার ভাবলাম মেয়ে যখন বড় হয়েছে, নিজে কিছু একটা করি। কয়েকদিন পর মেয়েকে বিয়ে দিয়ে দেব, আর ওর জন্যই তো বাড়িতে ওঠা আর কি। ও, আমিও তো বলি, ওনার মতো মানুষ তোমাদের বাড়ি থেকে বের করে দিবে নাকি? কথাটা কিছুটা খোঁচা মারা ছিল। হাজিরা বুঝেও না বুঝার ভান করে বলল, এদিকে কোনো ভালো ঘর আছে নাকি, সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। এদিকে এরপর ঘর পাবে না, সব বিল্ডিং হয়ে গেছে। আশেপাশে পেলেও তত সুবিধার না। আমাদের একটা ফ্ল্যাট খালি ছিল, তবে ভাড়া একটু বেশি, এই মনে করো 10,000-এর মতো। তোমার জন্য 1-2 হাজার কমিয়ে নেওয়া চাই। হাজিরা তাসনিনের দিকে তাকিয়ে কাতর চোখে হেসে বলল, থাক, কষ্ট করে যে বললে এটাই অনেক। এত টাকা দিয়ে থাকার সামর্থ্য আমার নেই, জানোই তো সব। তুমি বরং কোনো কাজের কথা বলো, একটা কাজ পেলে ভালো হতো, যেমন বাসা বাড়ির এরকম। তাসনিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি যে বলো হাজেরা, আজকাল কেউ বাসা বাড়িতে কাজ করে না? মানে দেখো, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, ঘর মোছার জন্য নতুন আধুনিক জিনিস বের হয়েছে আজকাল। কেউ বাসার বাড়ি কাজ করে না, আর দিলেও থেকে করতে হয় পার্মানেন্ট। হাজিরা মাথা নিচু করে বলল, মেয়েটা আছে,
কারোর বাড়িতে একবার থেকে কাজ করা সম্ভব নয়। আর তেমন করতে চাইলেও ওই বাড়িতে থেকে যেতাম। থেকে কাজ করলে যেই কদু সেই লাউ। তাসনিন কিছু সময় ভেবে বলল, তাহলে একটা কাজ করো, নুবাকে বিয়ে দিয়ে দাও। তুমি বললে আমার কাছে ভালো সম্বন্ধ আছে, নুবা সুখে থাকবে। না, এখন মেয়েটাকে বিয়ে দেব না। গার্মেন্টসের কাজ কেমন হবে তাসনিন, সেটা বলো। তাসনিন কিছু সময় ভেবে বলল, খারাপ হয় না, তবে তুমি করতে পারবে না, কারণ এখান থেকে যাতায়াতের ভাড়া তোমার ইনকাম থেকে বেশি হবে। তার উপর তুমি যদি মেয়ে ঢাকার দিকে রুম ভাড়া নিয়ে থেকে করো, তবে ছোট্ট একটা রুমের ভাড়াই অন্তত পক্ষে কম হলেও 6-7 হাজার চাইবে। তার থেকে বড় কথা হচ্ছে গার্মেন্টস গেলেই তো আর কাজ দিবে না, তাই না? তোমার বয়সও কম না যে কোনো কাপড়ের দোকানে বা রেস্টুরেন্টে কাজ দিবে। হাজেরা কপালে হাত দিয়ে চুপ রইল। সে আগে ভাবেনি মাথার উপর ছায়া ব্যতীত চলা এত কঠিন। তাসনিন থেমে আবারও বলল, আর আজকাল যা দিন, কেউ কাউকে বিশ্বাস করে কাজ দিতে চায় না, বিশেষ করে মহিলাদের। এর থেকে ভালো কিছু পুঁজি নিয়ে তুমি নিজের একটা কিছু শুরু করো, ও কাপড় বেচা বা কোনো দোকানে দাও। আইডিয়াটা ভালো হলেও হাজেরা পারবে না। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তবে নিজের একটা ব্যবসা শুরু করতে হলে অন্ততপক্ষে কম করেও হলেও 10,000 নিয়ে নামতে হবে। আর এখনকার সময় 10,000 হাতের ময়লা জিনিস। পাতির যে দাম, তার থেকে বড় কথা আমাকে 10,000 দেবেটা কে? তাসনিন গলা শুকিয়ে বলল, হ্যাঁ, সেটাই তো। আমি না হয় দিতাম, তবে দিনকাল বেশি ভালো যাচ্ছে না। তোমার ভাই অসুস্থ, আমার বড় ছেলের কাজ কাম নেই। যাকে তা তুমি তোমার আত্মীয় স্বজনদের কাউকে দিতে বলো। হাজেরা তাসনিনের কথায় হেসে বলল, আমাদের দায়িত্ব নেওয়ার ভয়ে যেই আত্মীয় স্বজন নুবার বাবার মরা মুখটাও দেখতে আসেনি, তারা করবে সাহায্য? আমার স্বামীকে একবার চোখের দেখাও কেউ দেখেনি। যদি তাদের ঘাড়ে চেপে বসি, কেউ আমার বাচ্চাটার কথা ভাবেনি। তুমি তো জানো, নুবার বাবার সাথে পালিয়ে এসেছিলাম, তাই আমার পরিবারও আমাকে দেখেনি। অমন সময় মির্জা পরিবারে আমাদের হাল ধরেছিলেন, কেউ এগিয়ে আসেনি। আর আজ 10-15 বছর পর কে কোথায় আছে তাও জানি না। আমার স্বামীর খাটিয়া পর্যন্ত পাড়া প্রতিবেশী বহন করেছে। বলতে বলতে হাজেরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পরনে থাকা বোরকার উপর ওড়না দিয়ে চোখের পানি মুছে বলল, বলে না, অভাগী যেদিকে যায় নদীও শুকিয়ে যায়, কিছুটা এমন। আচ্ছা, আজ উঠি, যে দেখি কোথাও ঘর পাই কিনা। বলেই হাজেরা উঠে দাঁড়ালো। তাসনিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, থাক, যার কেউ নেই তার আল্লাহ আছে, ধৈর্য ধরো। হ্যাঁ, তা তো জানি। যাক, তুমি যে আমাকে এত বছর পর মনে রেখেছো, এটাই অনেক। ভুলে কি করে? এক সময় একসাথে কত গল্প করেছি। আচ্ছা, যাই হোক, আজ থাকতে বললাম না, যেহেতু মেয়েকে রেখে আসছো, পরের বার নুবাকে নিয়ে এসো, কয়দিন বেরিয়ে যেও, কেমন? ইনশাল্লাহ, বেঁচে থাকলে। আল্লাহ হাফেজ। হাজেরা গেট পার করতেই তাসনিন বলে উঠল, নুবার বিয়া টিয়া দিলে আমাকে বলিও, ভালো পাত্র আছে। হাজেরা শুধু হাসল, অতঃপর চলে গেল। সে যেতেই তাসনিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাপরে বাপ, উফ, বাঁচলাম। আমার বাড়িতে উঠতে হয়েছিল। বলতে বলতে তাসনিন ভিতরে প্রবেশ করে লিভিং রুম পর্যন্ত পৌঁছাতেই তাসনিনের ছোট ছেলে তৌসিফ রুম থেকে বের হয়ে বলল, ওটা কি হাজের আন্টি ছিল? হ্যাঁ। অনেক বছর পর যে। তাসনিন বিরক্তি নিয়ে বলল, আর বলিস না, আসছিল কাজ আর ঘর খুঁজতে। 10-15 বছর মির্জা বাড়িতে থাকলো, এখন নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছে, তাই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন এখানে ওখানে ঠোকর খাচ্ছে। তৌসিফ বিরক্ত হয়ে বলল, উফ মা, তুমিও না না জেনে কথা বলো। হয়েছে হয়তো বা কোনো সমস্যা। হ্যাঁ, তুই তো বেশিই জানিস। যা, রুমে যা, যত সব ফালতু ঝামেলা। উফ। তৌসিফ আস্তে করে রুমে চলে গেল। পরপর তার অতীতের কিছু কথা মনে পড়ল। নুবার কথা। পাশাপাশি বাড়ি ছিল তাদের, পাশের বাড়ির টিন সেট থাকতো। তখন তৌসিফ হাই স্কুলে পড়ে। নুবার সাথে তার আলাপ ছিল বেশ ভালো, কারণ নুবা ছোট হলেও খেলাধুলায় পটু ছিল। তারা যখন সামনের মাঠে খেলতো, তখন তৌসিফ চিটিং করে নুবাকে নিজের দলে নিত।
কারণ এটাই নুবা, ইতর আর পটু ছিল 1 নম্বরের ধান্দাবাজ। সবার থেকে ছোট থাকায় কেউ কিছু বললেই কেঁদে উঠতো আর চিটিং করে খেলায় জিতে যেত। তাই তৌসিফ নুবাকে সবসময় নিজের দলে নিত। পুরনো কথা মনে পড়তেই তৌসিফ মুচকে হাসল। কত বছর হলো মেয়েটাকে দেখি না। অবশ্য মাঝে মাঝে আগে দেখতো, তবে ইদানিং তাও বন্ধ হয়ে গেছে। কাজের ব্যস্ততায় ছোটবেলার দুষ্টু নুবাকে ভুলেই গেছে। সে জানতো না হাজেরা এসেছে, না হলে নিশ্চয়ই দেখা করত। নুবা এক পলক আয়রার দিকে তাকিয়ে তার গালে নখ ছুঁয়ে বলল, আপনার পাপা আসলেই পাগল নাকি পাগল হওয়ার অভিনয় করে সেটাই বুঝতে পারছি না আরু। আজকে কি করেছে জানো? আজকে বলতে বলতে থামল নুবা। একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, থাক, তোমার শুনতে হবে না। এই পচা কথা বলা ঠিক না। তোমার পাপার মতো আমি মুখ কাটা না বা পাগল না যে বলবো, বুঝলে? কিন্তু তোমার পাপাকে তুমি সাবধান করে দিবা যাতে এই আন্টিকে ডিস্টার্ব না করে, বুঝলা? আয়রা উত্তর দেয় না, তবে মুখ দিয়ে চকচক শব্দ করে। আয়রাকে তার কথা শুনে তার দিকে তাকাতে না দেখে নুবা আয়রার থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, পচা মেয়ে, কথা বলছো না কেন? আসলে ফিট করানোর সময় নুবা যখনই কথা বলে তখন আয়রা খেতে খেতে হাসে বা মাথা উল্টে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। এতেই যেন নুবা বুঝতে পারে আয়রা তার সাথে রেসপন্স করছে। তবে এখন একটুও নড়চড় করলো না, যেন কথাগুলো উপেক্ষা করলো সে। নুবা আয়রার কাছ থেকে সরে যেতেই আয়রা ঠোঁট ফুলালো। নুবা ঠোঁট বাঁকিয়ে হাসলো আর বলল, এইবার লাইনে আসছেন আরু। এবার বলেন পাপাকে শাসন করবেন কি না? আপনার পাপা বড্ড দুষ্ট, কিন্তু কেমন জানি আপনার মতো নিষ্পাপ। আপনি একটু বড় হলে তাকে সব বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আপনার দাদুর মতো তাকে আগলে রাখবেন। বলতে বলতে নুবা আয়রার 2 পা একসাথে করে তাতে হাপ্পা দিল। আয়রা কাঁদতে কাঁদতে হাসলো। নুবার দুষ্টামি তার ভীষণ প্রিয়। এদিকে নুবা আর আয়রার কথোপকথন বাইরে থেকে আরহাম মনোযোগ সহকারে শুনল। সে এখানে ছিল, এটা তার জন্মগত অভ্যাস মনে হয়, লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা। সত্যি কথা বলতে তার মেয়েকে রেখে মন টিকছিল না, তাই চলে এসেছে, তবে রুমে ঢোকার দুঃসাহস করেনি। আরহাম এতটুকু ভেবেই হাসলো। তার মেয়ের কাছে তার নামেই বিচার দিচ্ছে, শাসন করতে বলছে। আরহামের কাছে বিষয়টা অনেকটা আনকমন লাগলো, সাথে খুবই মজাদার। আরহাম না চাইতেও হাসলো। হাজেরা বারবার নিরাশ হচ্ছে। আজ সে অনুভব করছে এই সমাজে একা বেঁচে থাকা কতটা কঠিন, আর টাকা এই জিনিসটা কতটা মূল্যবান। হ্যাঁ, না মানে জন্ম নিবন্ধন আছে, কিন্তু ভোটার আইডি তো নেই। বাড়িওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন আপা, আমরা যাকে তাকে ভাড়া দিতে পারবো না। আপনার পরিচয় দরকার। আপনি কে, কোথা থেকে আসছেন, আর সব কিছু ঠিক থাকলে অন্তত পক্ষে 2-3 মাসের ঘর ভাড়া অ্যাডভান্স দিতে হবে। হাজিরা নিরাশ হয়ে বলল, থাক আপা, কষ্ট করার জন্য ধন্যবাদ, আসি। হাজেরা বাড়ি থেকে বের হতেই মহিলা মেইন গেট লাগিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আজকাল কোথা থেকে ঘর ভাড়া চাইতে আসে আলাই জানে, পরে বাড়িতে ঢুকে ডাকাতি করা ধান্দা। হাজেরা অন্যদিকে এগিয়ে গেল। বাড়ির বাইরে ঘর ভাড়া দিবে রুলেট লাগালো, তবে সেই নাম্বারে যে কল দেবে সেই টাকাও মোবাইলে নেই। হাজিরা এক বাড়ি রেখে আর এক বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু কোথাও মিলল না। কোথাও সব ঠিক হলেও ঘর ভাড়া বেশি, কোথাও আবার পরিচয়পত্র ব্যতীত ভাড়া দেবে না, আবার বাড়িতে ঢোকার আগেই 4 থেকে 5 হাজার অ্যাডভান্স চাই। অনেক খোঁজার পর হাজেরা একটা বাড়ির উঠে যেয়ে দাঁড়ালো। পরপর ঘাড় ভাড়ার কথা বলল মহিলাটা। হাজেরা পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, কে কে থাকবেন? হাজেরা হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, আপা, 1 গ্লাস পানি হবে? তারপর না হয় বলি। মহিলা 1 গ্লাস পানি এনে দিল। হাজেরা পানিটুকু খেয়ে নিঃশ্বাস ছাড়ার আগেই মহিলা বলল, কে কে থাকবেন? আসলে আমাদের গ্যাদারিং পছন্দ না, তাই 2-3 বাচ্চাওয়ালা পরিবার ভাড়া দিব না। হাজেরা নিঃশ্বাস ফেলে বলল, আমার ছোট্ট একটা পরিবার আপা, আমি আর আমার মেয়ে। মহিলা একটু খুশি হয়ে বললেন, ও মাত্র 3 জন? না না, 2 জন। আমি আর আমার বড় একটা মেয়ে আছে। আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মহিলার মুখ কাল হয়ে আসলো।
শুধু মহিলা ভাড়া দেবে, কোনো আকাম কুকাম করে বসে। আজকাল তো এভাবে রোজগার করে মানুষ, বলা তো যায় না কার মনে কি। মহিলা মুখ কালো করে পাংশুটে মুখে বলল। না না, ঘর ভাড়া দিব না। হাজিরা মলিন কণ্ঠে বলল। মাসে মাসে ঘর ভাড়া দিয়ে দেবো আপা। না গো, ময়নার বাপে বলছে যেমন তেমন পরিবার না দিতে। আর আপনার তো জামাই নেই, অন্যদিকে যান। হাজিরা আর কথা বাড়ালো না, চুপচাপ সরে গেল। মানুষ আর মানুষ নেই, বলে না একজনের জন্য 10 জনের নাম হয়। তেমনই হাজিরা যেতেই মহিলা পাশের ঘরের ভাড়াটিয়াকে বলল। আর বইলেন না ভাবি, এরকম বিডি মানুষ বাড়িতে ঢুকাইলেই পাপ। এদের স্বভাব ভালো না। বলতে বলতে আঙুলে লেগে থাকা চুন মুখে দিল। হাজিরা খুঁজতে খুঁজতে আর এক বাড়িতে যেয়ে দেখল, সেখানেও একই কাহিনী। অ্যাডভান্স দাও, পরিচয়পত্র, আর গ্রামের বাড়ি কই, কত প্রশ্ন। এক পর্যায়ে হাজিরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ল। চোখের পাতা ভিজে উঠছে তার। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন আর ধরে রাখতে পারছে না। চারপাশে মানুষ আছে, অথচ তার দুঃখ দেখার মতো কেউ নেই। অসহায় মানুষের পাশে কেউ থাকে না। আজকাল সবকিছুই টাকার কাছে হেরে যায়। তার কাপা চোখ দুটো দূরের আকাশে স্থির হয়ে রইল। মনে হলো পৃথিবীতে ভালোবাসার চেয়েও টাকার মূল্য বেশি হয়ে গেছে। যাদের হাতে অর্থ আছে, বাড়ি আছে, তাদের চারপাশে মানুষ ভিড় করে, আর গরিবের কান্না বাতাসে মিলিয়ে যায়। বুক ভরা হতাশা নিয়ে হাজেরা চোখের জল মুছে আবার উঠে দাঁড়ালো, কারণ ভেঙে পড়ার সুযোগও তার নেই। হাজেরা হাঁটতে হাঁটতে ভাবলো, আজ যদি তার মাথা গুজার একটা ঠাঁই থাকতো, তার আত্মীয় স্বজন তার পাশে থাকতো, তবে আজ কেউ তার আর তার মেয়ের উপর আঙুল তুলত না। অন্ততপক্ষে একটু জায়গা সম্পত্তি থাকলেও বলতে পারতো, হ্যাঁ ওখানে আমার বাড়ি। বলতে পারতো তারা স্থানীয় লোক, যে কেউ ঘর ভাড়া দিত। তবে আজ নিজের স্থানীয় পরিচয় নেই দেখে এই অবস্থা। আর টাকা, এই দুটো জিনিস খুবই প্রয়োজন। একজন স্বামী ছাড়া স্ত্রী আর বাপ ছাড়া মেয়েই জানে এই সমাজ কেমন। ঠিক বিকাল দিকে হাজেরা বাড়ি ফিরল। একদম ক্লান্ত সে। না আছে টাকা, না আছে মাথা গোজার ঠাঁই। নোবা শুয়েছিল, তবে তার মায়ের ক্লান্ত মুখ দেখে উঠে বসল। সারাদিনে খাওয়া দাওয়া নেই, কি করে ঘুরে বেড়াচ্ছে। হাজেরা এসে বোরকা খুলে আগে পানি খেলো। নোবা উঠে বসে বলল। কি হলো মা, কোনো ঘর পেয়েছো? হাজেরা বিছানায় বসে ক্লান্ত কণ্ঠে বলল। হ্যাঁ, তাও অনেক কষ্টে, বেশি ভালো না। ভাড়া 1700, কারেন্ট বিল সহ 2500 পড়ে যাবে। বস্তির মতো, মানে কিছুই ঠিক নেই। থাকতে পারবি তো? নুবা মায়ের চোখের দিকে তাকিয়ে বলল। তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? হাজেরা বিছানায় আরাম করে বসে কাতর কণ্ঠে বলল। কেউ ঘর ভাড়া দিতে চায় না রে মা। জিজ্ঞেস করে আগে কোথায় থাকতাম। গ্রামের বাড়ি কই, অ্যাডভান্স 4-5 হাজার টাকা চায়, পরিচয়পত্র চায়, আরও কত কি। বুঝলি মা, আজকাল মানুষকে মানুষ না, চোর ডাকাত ভাবা হয়। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেসে বলল। ভাবি তো মা, কয়দিন পর পর খবরে যা দেখায়, আসলে ওনারা ঠিকই করেন। তাদেরও তো জীবন। ভালো মানসিকতা দেখাতে যেয়ে কত বাড়িওয়ালা প্রাণ হারায়। কয়দিন আগে খবরে দেখলে না, ঢাকার ওই দিকে ভাড়াটিয়া সেজে বাড়িওয়ালার ঘর লুটেপুটে মেরে রেখে গেছে। তাই সবাই ভয় পায়। অবশ্য এটাই স্বাভাবিক, সবার প্রাণের মায়া আছে। হাজেরা মেয়ের কথায় ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। তার উপরে মাথার উপরে আমাদের ছায়া নেই। সব ঠিকঠাক যখনই বলি তোর বাপ নেই, তখনই বাড়ি থেকে বিদায় করে দেয়। একা চলতে গেলে জীবনটা বড়ই কঠিন রে মা। আর যদি টাকা থাকতো, শিক্ষিত হতাম, তাহলে বড় কোনো বিল্ডিংয়ে যেয়ে কড়া নেড়ে 10-20 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ঘর নিতাম। কিন্তু সেই সামর্থ্য বা যোগ্যতা আমাদের কি আছে? মায়ের কথায় নুবার বুক ফেটে আসলো। নুবা বিড়বিড় করে বলল। আমি একটু সুস্থ হয়ে নেই, কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে যে দেখবো নে। তুমি আর আমি একটু হাতে হাতে কাজ করলে দিব্যি আমাদের জীবন চলে যাবে। হাজরা মেয়ের কথায় হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন। আজ কাজও খুঁজেছিলাম, তবে পাইনি। অন্ততপক্ষে টেনে টুনে ঘর ভাড়া, খাওয়া দাওয়া সহ জীবন চলতে 20,000 প্রতি মাসে হলেও লাগবে কম করে। কালকে কাজ খুঁজতে যাব। হাতে কয়টা টাকা থাকলে নিজের হাতে কিছু শুরু করতাম, কিন্তু নেই তো। ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখি।
নুবা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হেসে বলল, এই বাড়ির কারো থেকে নাও, শুধিয়ে দিও। মেয়ের কথায় হাজেরা হেসে ফেলে বলল, আরে পাগলি, তাদের ছেড়ে যাচ্ছি। তাদের টাকা দিয়েই বা যদি বাইরের জীবনটা শুরু করি, তবে এই যাওয়াটা ফায়দা কি? সারা জীবন ভেবে যাবে আমাদের টাকা দিয়েই তারা বাইরে পা রেখেছে। যাকে বলে যেই কদু সেই লাউ। যদি তাদের টাকা দিয়েই নিজেদের ব্যবসা শুরু করি, তবে লাভটা কি বল? আরও তাদের হাসির পাত্র হতে হবে। নুবা মনোযোগ দিয়ে ভেবে দেখল, আসলেই তো, তার মা ঠিকই বলেছে। হাজেরা অতঃপর উত্তেজিত কণ্ঠে বলল, জানিস না তো রে মা, আমরা যেখানে ভাড়া থাকতাম সেখানে কত বিল্ডিং উঠে গেছে। তোর তাসনিন, সাইফা, ওদের কথা মনে। পরপর হাজেরা মেয়ের সাথে গল্প জুড়ে দিলেন। নুবা শুধু নিজের নিষ্পাপ মায়ের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর করে অন্যের উন্নতি দেখে খুশি হয়েছে। পাড়া প্রতিবেশী বিল্ডিং তুলেছে, এই নিয়ে সে অনেক আনন্দিত। তাকে সবাই মনে রেখেছে, এই নিয়ে সে কতটা সুখী। নুবা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আর একটি রাত পার হয়েছে, তবে এমন কিছু হবে তার ধারণাই ছিল না। হাজেরা বেগম পাশে বসে জামা কাপড় আস্তে আস্তে গুছাচ্ছে, কারণ ভালো একটা কাজ পেলেই চলে যাবে, তাই আগে থেকে সব গুছিয়ে রাখছে। আবার এই রুমে তার সংসারের কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে যাবে। যা তার তাই নিয়ে যাবে। বাড়ির পাশের বড় বাগানে অবস্থান করছে হারুন মির্জা, আমিনা বেগম, ঈশিতা, আরাফ, আরশি, তানিয়া, আরহাম। বাড়ির সকলে এখানে উপস্থিত, দুই ব্যক্তি ব্যতীত। নুবা, হাজেরা। অবশ্য তাদেরও ডাকা হয়েছিল, তবে তারা আসেনি। আরাফ আর ঈশিতা চুপচাপ তাকিয়ে আছে। আরাফের কোনো অনুভূতি কাজ করছে না, তবে ঈশিতা বারবার কেঁপে উঠছে। আরাফ স্ত্রীর অবস্থা দেখে বলল, রুমে যাও, এখানে বসে এইসব নাটক দেখতে কে বলেছে? ঈশিতা হতভম্ব হয়ে বলল, তোমার ভাইকে অমানুষের মতো মারা হচ্ছে আর তুমি? ওহ, জাস্ট শেট আপ। ও আমার কিসের ভাই? কত জনম পর ওর সাথে দেখা। বাদ দাও, তুমি রুমে যাও। আরহামকে বাগানের আম গাছের শক্ত মগডালে অর্ধনগ্ন করে দুই হাতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। হারুন মির্জা একজন ন্যায়পরায়ণ, সে কখনোই অবিচার করবে না, তাও নুবার মতো অসহায় মেয়ের প্রতি। অবশ্যই এতে আরহাম নারাজ হয়নি, নাহলে হারুন মির্জার মতো শখানেক মানুষ আসলেই আরহামকে এখানে কেউ ঝুলাতে পারতো না। এদিকে আমিনা বেগম মুখে আঁচল গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, না কিছু বলতে পারছেন না সহ্য করতে। আজ হারুন মির্জাকে থামাতে গেলে নির্ঘাত তাকেও ছেলের সাথে ঝুলিয়ে রাখবেন। শাস্তি এমন হবে, সেই অপরাধ দ্বিতীয়বার করার আগে কলিজা কেঁপে উঠল। তবে সব মানুষের ক্ষেত্রে নয়। আরহামের পেশিবহুল শরীর রক্তাক্ত, ঠোঁটের কোনা বেয়ে রক্ত পড়ছে, মুখে গুরুতরভাবে আঘাত করা হয়েছে, যার ফলে মুখের অবস্থাটাও 12টা বেজে গেছে। চলা কাঠ দিয়ে মারার ফলে বুক পেটে মাংস ভেদ করে কাঠের টুকরো ঢুকে গলগল করে রক্তক্ষরণ হচ্ছে। আরহামের বড় বড় চুলগুলো ঘামে নুয়ে পড়েছে, তবে এমন বান্দা সে মুখ দিয়ে একটাও টু শব্দ বের করছে না। যদি করতো, এত সময় হয়তোবা আমিনা বেগম কান্না করতে করতে জ্ঞান হারাতেন। আয়রাকে কোলে নিয়ে কান্নারত আরশি নুবাদের দুয়ারে প্রবেশ করলো। দেখা গেল নুবা বিছানায় বসে আছে, হাজেরা হয়তোবা ওয়াশরুমে। আরশি এসেই নুবার সামনে যেয়ে হু হু করে কেঁদে উঠল, কম্পিত কণ্ঠে বলল, বাবা ভাইয়াকে অনেক মারছে নোবা, আর কিছু সময় এরকম চললে ভাইয়া মরে যাবে। তুই একটু চল না। নুবা হাঁটুতে মুখ গুজে অনুভূতি শূন্য হয়ে বলল। হেতে আমার কি করার আপু? আরশি ডুকরে কেঁদে উঠল। হয়তোবা কখনোই ভাইকে সামনে থেকে দেখেনি সে। সম্পর্ক তাদের ভালো না, তবে রক্ত তো। তার এত খারাপ লাগছে যে বুঝাতে পারবে না সে। আরশির কান্না শুনে নুবা চোখ তুলে আরশির দিকে তাকালো। আরশি কাতর কণ্ঠে বলল, বাবাকে তুই চিনিস, আমরা কেউ কিছু বললে আমাদেরকে ছেড়ে দেবে না। ঘটনাটা যেহেতু তোর সাথে ঘটেছে, তুই বললে যদি থেমে যায়। নুবা আরশির চোখের দিকে তাকিয়ে রইল। আরশি নুবার এক হাতে ধরে মিনতি করে বলল, আমার ভাইয়াটার প্রতি একটু সহায় হয় নোবা, ও তো কিছু বুঝে না। ধরতে গেলে বাচ্চাই, জানিস তো ওর সমস্যা। প্লিজ নোবা। নুবা আরশির কথায় একটু হেসে বলল, তোমার ভাই আমার প্রতি সদয় হয়েছিল, কিছু না জেনে। পরপর থামল নুবা, একটু হাস্যোজ্জ্বল কাতর কণ্ঠে বলল,
কিচ্ছু বোঝে না, তাই এক বাচ্চার বাপ সবই বোঝে। তবে বিবেক নেই তোমার ভাইয়ের, আছে শুধু আগলা রাগ, তেজ, জেদ এবং টাকা আর শরীরের জোর। আরশি থমকালো। নুবার কাট কাট কণ্ঠ শুনে আরও নুয়ে পড়ল আরশি। পরপর আয়রার দিকে এক পলক তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, তুই তো জানিস এই ছোট্ট বাচ্চার আমার ভাই ছাড়া কেউ নেই। ও যদি কিছু হয়ে যায় আয়রা ইতিম হয়ে যাবে রে। আয়রার কথা ভেবে হলেও ওকে মাফ করে দে। না না, মাফ করার কথা বলবো না, দয়া কর একটু। নুবা আয়রার কথা শুনে ফিরে তাকালো। এত সময় আরশি নুবার দুর্বল পয়েন্ট ধরতে পেরেছে। নুবা আয়রার দিকে তাকালো। আয়রা নিষ্পাপভাবে নুবার দিকে তাকিয়েছে, এক হাত নিচে ঝুলছে, এমনভাবে তাকিয়েছে যেন সে তার বাবার প্রতি নুবাকে সদয় হওয়ার জন্য দোয়া কামনা করছে। নুবা আয়রার হাত ছুঁয়ে উঠে দাঁড়াতেই হাজেরা রুমে প্রবেশ করে, অর্থাৎ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কোথায় যাচ্ছিস? নুবা মৃদু কণ্ঠে বলল, বাইরে। হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাওয়ার দরকার নেই, চুপচাপ রুমে বসে থাক। নুবা মাথায় ওড়না টেনে বলল, আয়রার জন্য যাচ্ছি। এতটা নির্দয় না যতটা তুমি ভাবছো। আমার কারণে কোনোভাবে আয়রার বাপের ছায়া থেকে বঞ্চিত হলে আমার পাপ লাগবে। অতপর আর কোনো কথা হলো না। নুবা রুম থেকে বের হয়ে আসলো, আরশি পিছন পিছন। নুবা যখনই বাগানে পা রাখলো তখনই তার শরীর কম্পিত হলো। পিলে চমকে উঠল সে। ঠাস করে এক যন্ত্রণাদায়ক বাড়ির শব্দ ভেসে আসলো। নুবা সামনে তাকাতেই দেখলো ঝুলন্ত আরহামের মুখ দিয়ে রক্তের বমি হচ্ছে। বাড়িটা বুকে লাগায় ভেতর থেকে বেশ আঘাত পেয়েছে সে, তাই মুখ দিয়ে রক্ত পড়ছে। নুবার পা ওখানেই স্থির হয়ে গেল। ঝুলতে থাকা আরহাম মাথা নিচু করে আছে, মুখ দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে। এর ভেতরে আর একটা বাড়ি পড়তে আমিনা বেগম চিৎকার করে উঠলেন, আর মারবেন না আরশির আব্বু, ছেলেটা আমার মরে যাবে। হারুন মির্জা গরম চোখে স্ত্রীর দিকে তাকায়। আমিনা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু দাঁড়াতে পারে না ওখানে। আর এক মুহূর্ত ওখানে থাকলে সে দম আটকে মরে যাবে। আমিনা বেগম এত সময় সহ্য করে থাকলেও এবার না পেরে ছুটে বাড়ির ভেতর চলে যায়। প্রত্যেকটা বাড়িতে আরহামকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কোনো নারীর দেহে বিনা কারণে আঘাত করতে নেই। নুবা কি করবে কিছু বুঝে উঠল না। সকাল থেকে এই পরিকল্পনা হয়েছে, নুবার সবই জানা, সব তার চোখের সামনেই হতো, তবে নুবা সরাসরি না করেছে। যা ইচ্ছা তাই হোক, তার কোনো যায় আসে না। নুবা কিছু সময় তাকিয়ে থাকতেই আরহামের চোখে চোখ পড়ল। আরহাম নুবাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট হেলিয়ে হাসল। পরপর আর একটা বাড়ি খেল সে। হঠাৎ বাড়ি মারায় আরশির কান্না নুবার কানে ভেসে আসলো। হারুন মির্জার হুঙ্কারে আয়রাও কেঁদে উঠল। নুবা এবার ছুটে গেল। আর এক দফা বাড়ি দেওয়ার আগেই নুবার সামনে যে দাঁড়ালো। তার পুরো শরীর ধীর ধীর করে কাঁপছে। অনেক হয়েছে, অনেক শাস্তি পেয়েছে, আর না। নুবা হারুন মির্জাকে থামিয়ে দিয়ে কাতর কণ্ঠে বলল, অনেক হয়েছে, আর না। আমি চাই না এটা আরো বেশি হোক। প্লিজ চাচা, এবার থামুন। হারুন মির্জা রাগী সাথে কাতর কণ্ঠে বললেন, আর কয়টা বাড়ি না খেলে বারবার ও ভুলে যাবে কোনো মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পরিণতি কি। আরহাম হারুন মির্জার কথা শুনে শব্দ করে হেসে ক্লান্ত কণ্ঠে বলল, যে ব্যক্তি নিজের স্ত্রীর সন্তানের গায়ে হাত তোলে সে আবার আমাকে শিক্ষা দিচ্ছে। হাউ রিডিকুলাস। হারুন মির্জা ক্ষেপে আবারও এগিয়ে যায় মরার জন্য, তবে নুবা আটকে নেয়। হারুন মির্জার আগে গজগজ করতে করতে বলেন, তোর থেকে শিখবো আমি হারামজাদা, তোর থেকে? তোর তো নিজেরই জ্ঞান নেই, বাল ছাড়া বেড়া মানুষ হয়েছে তুমি। এখানে বাল বলতে বুঝিয়েছে হারুন মির্জা, তবে আরহাম কি ছেড়ে দেওয়ার মানুষ? সে এক গাদা রক্তে ভিজা থুতু নিচে ফেলে বলল, বাল ছাড়া বেড়ে মানুষ হলে এক বাচ্চার জন্ম কি করে দিলাম? চোখ না চুলা আমার মেয়েকে একে চোখে পড়ে না? নুবা বাপ ছেলের কথাবার্তায় নিজে হতভম্ব হয়ে গেল। হারুন মির্জা কখনোই উত্তেজিত অথবা গালি দেন না, তবে পরিবারের সাথে এটা একদমই ব্যক্তিগত। কিন্তু আজ দুই বাপ ছেলের কথা শুনে নুবার কান গরম হয়ে যাচ্ছে। আরহাম আসলেই একটা মুখ কাটা মানুষ, মুখে যা আসে তাই বলে ফেলে। নুবা তাও সাহস করে হারুন মির্জাকে থামিয়ে বলল, আর একটা আঘাত করবেন না চাচা, অনেক হয়েছে। সব কিছু ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। আর তার থেকেও বড় কথা, উনি মানসিকভাবে অসুস্থ, আপনার বুঝতে হবে। হারুন মির্জা এক পলক ছেলের দিকে তাকিয়ে হাত থেকে চলা কাঠ ফেলে রাগী কণ্ঠে বলল,
আজ সারা রাত ও এখানেই ঝুলে থাকবে। যে ওকে নামানোর চেষ্টা করবে সেও সাথে ঝুলবে। বলেই হারুন মির্জা গটগট করে চলে গেলেন। পরপর সবাই চলে গেল। রয়ে গেল আরশি, আয়রা আর নুবা। নুবা এক পলক আরহামের দিকে তাকালো, তবে তার অবস্থা দেখে নুবার শরীর কাঁটা দিয়ে উঠল। আরহাম মুখ তুলে তার দিকে তাকাতেই নুবা আরও ধীরে চোখে আরহামের দিকে তাকালো, ঠিক যেভাবে সে আরহাকে দেখতে চেয়েছিল। যেই শাস্তি পাওয়ার কথা ছিল সেটাই সে পেয়েছে। তবে নুবার এত খারাপ লাগছে কেন? হয়তোবা নুবার শরীরের জখমগুলো ভরপুর হয়ে গেছে, তাই এমন হচ্ছে। লোকটার জন্য এত খারাপ লাগছে কারণ আরহাম তো তার কোনো আপন মানুষ না যে মনের ক্ষত রয়ে যাবে। প্রায় অপরিচিত তারা, এখানে মনে দাগ লাগার কথাই আসে না। নুবা চোখ সরিয়ে নিতেই আরহাম বিড়বিড় করে বলে উঠল, চোখ সরিয়ে নেওয়ার মতো দুঃসাহস করবেন না মিসেস নুবাইর রহমান। নুবা ফট করে তাকালো আরহামের দিকে, ঠোঁট হেলিয়ে বলল, মিস মিস নুবাইরা রহমান। আরহাম ফিকে হেসে বলল, বয়স তো আর কম হয়নি, কয়েকদিন পর মিসেস হয়ে যাবেন, তাই না? মিস থেকে মিসেস হতে কত সময়? নুবা কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বলেই নুবা সরে যেতে চাইল ওই স্থান থেকে। তবে আরহাম কেমন অদ্ভুত কণ্ঠে বলে উঠল, You seem at peace. I presented myself the way you wanted me to be. নুবার চোখের পলক বন্ধ হয়ে গেল। পরপর আরহামের দিকে ফিরে তাকালো। আরহাম ঠোঁট বাঁকিয়ে বলল, চোখের শান্তি মিলছে তো মিস? আপনি আমাকে যেভাবে দেখতে চেয়েছিলেন আমি ঠিক সেইভাবেই আপনার সামনে। বাই দ্য ওয়ে, আপনার যদি মনে তৃপ্তি না হয় তবে দেখুন নিচে পড়ে আছে, কাঠ উঠিয়ে বারে দিন ঠাস ঠাস। I don't mind. ঠাট্টা করে বলল আরহাম। তার কণ্ঠ সুর ভেঙে যেন সে এই বিষয়ে নিচে খুবই মজা পাচ্ছে। নুবা শুধু চেয়ে রইল। এত মার খাওয়ার পরেও পেট ভরেনি। এই বয়সে এসে বাপের হাতে মার খাচ্ছে, তাও লজ্জা হচ্ছে না। আরহাম নুবাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল, যদি আপনার মনে হয় কম হয়ে গেছে তবে আপনি নিজের মতো তৃপ্তির সহকারে মনের শান্তি পেতে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না। নুবা আরহামের কথায় মুখ ঘুরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আপনার মতো অমানুষ নই আমি। আরহাম বিড়বিড় করে উচ্চারণ করল, অমানুষ। পরপর কান্নারত আরশির দিকে তাকিয়ে মেয়েকে নিয়ে তার কাছে আসতে বলল। আরশি ভাইয়ের কাছে এগিয়ে যেয়ে একটা চেয়ার নিয়ে তার সামনে দাঁড়িয়ে আয়রাকে এগিয়ে দিল। এদিকে আয়রা আরহামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরহাম ঠোঁটে ফাঁকা হাসি রেখে মেয়ের গালে চুমু দিয়ে বলল, পাপা আজকে সারাদিন কোলে নেয় নিয়ে রাগ করে আছেন? আপনি তো জানেন পাপা কতটা পচা কাজ করেছে, সেটারই শাস্তি ভোগ করছে। বাট ডোন্ট ওয়ারি, কাল থেকে সারাদিন আপনাকে করে রাখবো, এখন যে ঘুমিয়ে থাকেন। পরপর আবার মেয়ের গালে চুমু খেলো আরহাম। তার মুখের রক্ত কিছুটা আয়রার গালে লেগে গেল। এদিকে আরশিকে ফুপাতে দেখে আরহাম শান্ত কণ্ঠে বলল, Why are you crying? What am I to you that you are crying for? আরশি আরও ফুপিয়ে উঠল। এই মানুষটা কেউ হয় না তার, আসলেই কেউ হয় না। তবে বড় ভাই হয় রক্তের, কারো মন থাকলে কষ্ট লাগাই স্বাভাবিক। আরহাম আরশির কান্না দেখে মনে মনে হাসল। যাক, সে মরে গেলে তার মা ব্যতীত আর একটা মানুষ পেল যে তার জন্য কান্না করবে, ভেবেই আরহামের শান্তি লাগলো। আরহাম ক্লান্ত কণ্ঠে বলল, আর একে নিয়ে যাও, তোমার কাছেই রাখবে। আশা রাখছি আমার মেয়েটার খেয়াল রাখবে। আরশি শুধু মাথা ঝুঁকায়। এর থেকে বেশি কিছু বলার নেই আর না করার। এখন প্রায় সন্ধ্যা। হাজেরা তানিয়ার হাতে হাতে কাজ করে দিচ্ছে। এমন সময় আমিনা বেগম রান্নাঘরে প্রবেশ করলেন। হাজেরা আমিনাকে দেখে মৃদু কণ্ঠে বললেন, কিছু লাগবে আপা? আমিনা বেগম কিছু সময় চুপ থেকে বলল, আজ বিকেলে কোথাও গেছিলি হাজেরা? তোমাকে যে দেখলাম না। হাজেরা কাজ করতে করতে বলল, হো আপা, কাজ খুঁজতে গেছিলাম। আমিনার বুকটা স্যাঁত করে উঠল, তাও নিজেকে সামলিয়ে বলল, তার মানে যাওয়ার পায়তারা তাড়াতাড়ি ব্যবস্থা করছো? যা ভাববেন আপা তাই সঠিক। আমিনা কি বলবে বুঝে পেল না, তাই নীরব কণ্ঠে বলল, সামনে নুবার এসেছি, এই সময়ে। সমস্যা নেই আপা, যেখানেই থাকি না কেন মেয়েটা পরীক্ষা দেওয়াবো। আমিনা আর কি বলবে, তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাপা কণ্ঠে বলল, বাড়িতে এত কাজ না হাজেরা, তুমি রাখো, তানিয়া করে নেবেনি।
হাজেরা হাতের কাজটুকু সারতে সারতে বলল, যতদিন এই বাড়িতে আছি করতে তো হবেই, বসে বসে খেলে কি হবে? আমিনা নীরব হলো, তবে অসহায় কণ্ঠে বলল, কখনো কি তোমাকে কিছু করতে বলেছি? তুমিই তো। একটু থামলো আমিনা, অতঃপর আবারও বলল, তুমি আস্থা দিয়েছো বলেই বাড়িতে কাউকে রাখিনি, তবে কখনো কি তোমাকে জোর করেছি? হাজেরা চুপ রইল, কোনো উত্তর দিল না, কিছু বলার নেই তার কাছে। আসলেই সেই এই সব দায়িত্ব নিয়েছে, এই বাড়ির কেউ তার উপর চাপিয়ে দেয়নি। আরহাম এখনো ঝুলছে, ব্যথায় তার শরীর টনটন করছে, চোখ দুটো বন্ধ হয়ে মাথা ঝুঁকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পেশিবহুল হাতের ডানাগুলো এখনই ছিঁড়ে ভারী দেহটা নিচে পড়ে যাবে। আর সে বারান্দায় দাঁড়িয়ে আরহামের দিকে নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। বারান্দা থেকে স্পষ্ট তার ভাইকে সে দেখতে পারছে। আমিনা বেগম চুপচাপ বসে আছে। এখন ছেলেকে একবার দেখলেই তার ইচ্ছা হবে মানিকটাকে বুকে টেনে নিতে। হারুন মির্জা সেই এসে রুমে ঢুকেছেন, আর বের হননি। এদিকে আরাফ আর ঈশিতা এই সব কিছু থেকে দূরে চুপচাপ নিজেদের ব্যক্তিগত সময় কাটাচ্ছে। সবাই সবার মতো, তবে সবার মনই খুঁতখুত করছে, কারো মন কোনো কাজে বসছে না। হঠাৎ করে আম গাছের পাতাগুলো বাতাসে নড়ে উঠল, আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে গেল। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন প্রকৃতি কোনো অশনি সংকেত দিচ্ছে। দূরে কোথাও মৃদু গর্জন করে উঠল মেঘ। গাছের পাতাগুলো বাতাসের তীব্র ঝাপটায় কাঁপতে শুরু করলো। মুহূর্তেই চারিদিক অন্ধকার হয়ে এলো, মনে হলো প্রবল ঝড় নেমে আসতে আর বেশি দেরি নেই। প্রকৃতি যেন তার সমস্ত শক্তি নিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করার প্রস্তুতি নিচ্ছে। গাছের পাতা নড়ার শব্দে আরহাম ঠোঁট হেলিয়ে হাসল, পরপর গুনগুন করে গানের সুর ধরল, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আয় রে, কান্দে রইয়া রইয়া, কাছের মানুষ দূরে তুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানি কি কর ওরে সম্পনের নাইয়া, আমায় দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া, ওরে সম্পনের নাইয়া। ভাইয়ের গুনগুন কণ্ঠ আরশি বারান্দা থেকে শুনে কণ্ঠ তত খারাপ না, ভালোই লাগছে। তবে গানের প্রতিটা শব্দ আরশির বুকে যে লাগে। জানে না কেন এই পরিস্থিতি, কেন তার ভাই এতটা উগ্র। তবে সে অনুভব করে সব কিছুর পিছনে অনেক বড় একখানা কাহিনী আছে। তখন রাত 11টা নাগাদ, কারো চোখে ঘুম নেই। এই রাত করে বাড়ির একজন সদস্য বাইরে পড়ে আছে, কারো চোখে কি ঘুম আসে? তবে যাদের আসার তারা ঠিক ঘুমাচ্ছে। নুবা জানালার কাছে দাঁড়িয়ে নীরবে আরহামের ঝুলন্ত দেহের দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মায়া হচ্ছে তার, অনেক বেশি। এমন মুহূর্তে হাজেরা বলে উঠল, এবার এসে একটু ঘুমা। হাজেরা বলতে বলতে শুয়ে পড়ল, কিন্তু নুবার মনে শান্তি নেই। আয়রা আজ দুপুর থেকে কিছু খায়নি, সেও সেদে যায়নি। হয়তোবা বাপের চোখে তারও ক্ষুধা মিটে গেছে। তবে একটু আগে নুবা আরশির কাছে যেয়ে জানতে পারে আয়রা ঘুমাচ্ছে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তবে জানালা থেকে সরে গেল না। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশটা। দমকা হাওয়ায় গাছের ডালপালা কেঁপে উঠছে বারবার। বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে চারপাশ আলোকিত করে দিচ্ছে। ছাদে বৃষ্টির টুপটাপ শব্দ যেন এক অস্থির সুর তুলেছে। দূরে কোথাও বজ্রপাতের গর্জনে কেঁপে উঠছে চারিদিক। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে মানুষের মনেও নেমে এসেছে অজানা শঙ্কা।
তবু ঝড়ের মধ্যে নতুন ভোরের অপেক্ষায় আছে সবাই। নুবা আর বসে থাকতে পারল না। অনেক হয়েছে, বাইরে একটু পরেই বৃষ্টি নামবে, তার উপর বজ্রপাত হচ্ছে, এভাবে বসে থাকা বড়ই কঠিন। সে এতটা পাষাণ না।